আমাদের স্বয়ং ভগবান গৌরহরি তার গুরুদেব ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর ধাম এই যে ডোবাটা, এই ডোবাটা। আমরা হালিশহরের গঙ্গার ধারে রয়েছি। এই হালিশহর এককালে ছিল হাভেলি শহর, তারও আগে নাম ছিল কুমারহট্ট, একটা ঐতিহাসিক শহর। একটা সময় কুমোরদের এখানে বসবাস ছিল, তারা মাটির জিনিসপত্র তৈরি করতো, সেই থেকে নাম হয়েছিল কুমারহট্ট। পরবর্তীকালে এখানে বড় বড় বিল্ডিং হাভেলি হয়ে যায়, যেটা নাম হয়ে যায় হাভেলি শহর। পরবর্তীকালে সেই হাভেলি শহর হয়ে যায় হালি শহর। আমরা এখানে কি করে আসলাম, তাহলে শুরু থেকেই শুরু করা যাক, চলো শুরু করি। গুড মর্নিং কলকাতা। সকাল সকাল চলে এসেছি শিয়ালদা স্টেশনে। দেখতে পাচ্ছ কোথায় যাচ্ছি, যাচ্ছি হালিশহর। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। সীমান্ত লোকাল দিয়ে 8:30, এতেও যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। চলো কল্যাণী প্ল্যাটফর্ম, দৌড়েছে কল্যাণী সীমান্ত, সীমান্ত লোকাল ধরে যাবো আমরা। এখন হালিশহরে পৌঁছে গেছি। থেকে বেরিয়ে আমরা সামনের দিকে টোটোর জন্য যাচ্ছি। টোটো স্ট্যান্ড ও টোটো স্ট্যান্ড 1 নম্বর প্ল্যাটফর্ম দেবে, এখান থেকেই যাওয়া হবে। এটা হচ্ছে রামপ্রসাদ ঘাট, এর অপোজিটে হচ্ছে রামপ্রসাদের ভিটের রাস্তা। আমরা এখন আছি সাধক রামপ্রসাদের ভিটের গেটের সামনে। এটা হচ্ছে মূল গেট। তো এর অপোজিটে পুজো দেবে, যারা পুজো দেবে এখান থেকে ডালা দোকানগুলো রয়েছে। ডালার ভোগের কুপন গ্রহণের জন্য সকাল 8টা থেকে 9টার মধ্যে প্রতি কুপন মূল্য 60 টাকা। কচ্ছপ দারুণ লাগে, এই কচ্ছপ দেখা যায় না এখন, কতগুলো আছে বলতো। দেখ দেখ কচ্ছপ দেখ, আমি ততক্ষণে ঠান্ডা জল ভরি। এত সুন্দর কচ্ছপ এই তো ছোট জায়গা সাধারণত দেখা যায় না। হ্যাঁ সত্যিই তো, দারুণ লাগছে কচ্ছপ। সব উপরে বসে আছে কি সুন্দর। আসমনি গঙ্গার ঘাটের কয়েকটা মন্দির আছে। এই মন্দিরটা দক্ষিণেশ্বরের মন্দির। মন্দিরটা এখন হয়তো মানে কাজ চলছে না, কাজ চলছে না, কাজ হয়ে গেছে। ভিতরে মায়ের ফটো তোলা নিষিদ্ধ, হ্যাঁ, তাই বাইরে থেকেই দেখাচ্ছি। পুরো দক্ষিণ স্টাইলে মন্দিরটা করেছে, কোনো মায়ের মূর্তি বা ছবি দেখাতে পারবো না। আপনারা আসুন, এসে দেখে যান। নিস্তব্ধ পরিবেশ, সামনে গঙ্গা, আমরা বসে আছি। এটা বট গাছেরই নিচে বসে আছি। বট গাছ কোনটায় অ্যাকচুয়ালি আছি আমরা? রানী রাসমণির ঘাটে। তো রানী রাসমণি ঘাট বলতে অ্যাকচুয়ালি এখন এটাকেই বোঝানো হয়। আগের যেটা অ্যাকচুয়াল ঘাট সেটা তো এখন বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে গঙ্গার ধারে আমরা আছি, অপোজিটে হুগলি। এপারটা হচ্ছে উত্তর 24 পরগনা। মানে অ্যাকচুয়ালি এটা উত্তর 24 পরগনা, আর এদিকে নদীয়ার কাছেই পড়ে। এটা কিন্তু ঐতিহাসিক গঙ্গায় ভেসে চলেছে। হাওয়ার টানে দেখ, নৌকাটা নিজেই চলে যাচ্ছে, মাঝিকে বইতে হচ্ছে না। এখানে কিছু কিছু দোকান স্টল রয়েছে, পাশেই ফুচকা গ্রাম। হ্যাঁ, তাই জন্য কয়েকটা মানে এই সময়টায় আস্তে আস্তে ফুচকার দোকানগুলো এখানেও বসবে। আর ফুচকার পাশেও প্রচুর রকমের ফুচকা পাওয়া যায়। চকলেট ফুচকা, চিকেন ফুচকা, দই ফুচকা, পাপড়ি চাট, নানা রকম ফুচকার পোস্টার আমরা দেখেছি। আমরা অবশ্য খাইনি, পোস্টার দেখেছি, সেটাই আপনাদের বলেছি। সকালবেলা তো আজকে এই গঙ্গা পাড়টা বিকালের পর একটু ভিড়ই হবে, কারণ আমরা যে টাইমটা এসেছি আজকে জামাই ষষ্ঠী। ভিডিওটা হয়তো 2 দিন পর ছাড়বো, আজকে অ্যাকচুয়াল জামাই ষষ্ঠী।
রানী রাসমণি স্নানের ঘাট। এখানে রানী রাসমণি স্নান করতো তখন, এখন যেরকম বাঁধানো 1700 সালে বা 1720 সালে এরকম অবস্থা ছিল না। এটা শিব ঠাকুরের মন্দির, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। এটা হচ্ছে স্বামীজি সীতারাম বাবাজি সমাধিস্থল। সমাধিস্থল। আমরা এখন রাসমণির স্নানের ঘাট থেকে চলে যাচ্ছি। আমার আশেপাশে পরিবেশটা কেমন সেটা আপনাকে দেখাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে দেখুন। পিছনে রানী রাসমণির মন্দির। আমরা নৌকা ফৌকা এখানে বানানো হচ্ছে। ছোট ছোট ডিঙে মাছ, গ্রাম, বিভিন্ন ধরনের ফুচকা, জল ফুচকা, আইসক্রিম ফুচকা, এগ ফুচকা, বিকালবেলা আসতে হবে, বিকালবেলা ফুচকা, দিনের বেলাও পাবে। হ্যাঁ, সব রকমের ফুচকা পাওয়া যায়। আশেপাশে সব রকম স্টল রয়েছে। এই যে স্টলগুলো আপনাদের দেখাচ্ছে, একটা মেনু এটা ধরে দেখিয়ে দেয় যে কি কি ফুচকা আপনি পাবেন। গোলকেশ্বরী অর্ধকালী মন্দির বলে এটাকে। আছি মানে আমাদের ঠিক পেছনে আছে মা গোলকেশ্বর মন্দির বা অর্ধ কালীবাড়িও আমরাকে বলি, কারণ মা এখানে অর্ধেক রূপে বিরাজ করছে। আর আরেকটা ব্যাপার যেটা কথা হচ্ছে, অরিজিনাল কিন্তু রানী রাসমণির ঘাট ছিল এখানটায়, কিন্তু পরবর্তীকালে এটা শুকিয়ে গেছে। তখন আমরা প্রথম বেলা যেটাই গেলাম, যেটা দক্ষিণেশ্বর মন্দির করা হয়েছিল, এখন ওটাকে এখন ঘাট বলে, কিন্তু অরিজিনাল এখানে এইখানটা। কিন্তু এইখানে জল কোনাগ্রাম জল সরে গেছে, শুকিয়ে গেছে, এবং এখানে একটা শ্মশানও ছিল। এটা শ্মশানও ছিল। ডোবা, এটা হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের, গুরুদেবের বাসস্থান। তো এই যে চৈতন্য ডোবা। এই হচ্ছে চৈতন্য ডোবা। জয় নিতাই, জয় নিতাই, জয় গোবিন্দ। আমাদের স্বয়ং ভগবান গৌরহরি, তার গুরুদেব ঈশ্বরপুরীর ধাম, এই যে ডোবাটা, এই ডোবাটা ঈশ্বরপুরীর ভিটা। কিন্তু এখন এই ভগবান গৌরহরি তো ভাবের ভক্তগণ নিয়ে আসছেন এখানে, এসে দেখে গুরুদেব আশ্রমে নেই। তখন কীর্তন করে, ভাবের কীর্তন করে, কান্নাকাটি করে যখন এখান থেকে যায় ভক্তবৃন্দ নিয়ে, তখন বলে যে চল, গুরুদেব তো আসলো না, তাই আমরা এইখানের বস্তু নিয়ে এইভাবে একটু কপালে এইভাবে দিয়ে জয় গুরু রাধে গোবিন্দ বলে একটু এইভাবে তিলক দেশে, এবং আর একটু ধুলা বস্তু নিয়ে কাপড়ে কোটে বেঁধে ভক্তগণ নিয়ে চলে গেছে। এর বিশাল মাহাত্ম্য বাবা। ভগবান গৌরহরির গুরুদেবের ভিটা, ঈশ্বরপুরী। এই ঈশ্বরপুরী আসলে ওখানে ওনার ইয়ে আছে, বিগ্রহ আছে। হ্যাঁ, তারপরে এত এই আমাদের এই বাঙালিরা আমরা, কিন্তু বিদেশি এখানে আসার পরে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা সব ভক্তরা প্লেনে আসে। এই ডোবাটা সৃষ্টিটা, হ্যাঁ, ওই সৃষ্টিটা ওই যে মহাপ্রভু ওই ধুলা এই ভক্তের জন্য নিয়ে গেছে হাত দিয়ে আর কপালে দিয়েছে, তাতে ডোবা হয়ে গেছে। ভগবান যখন নেছে তখন সব ভক্তরা নেছে, ভগবানকে দেখে, হ্যাঁ, ভগবানকে দেখে সবাই ওখান থেকে ডোবা থেকে নিচ্ছে, আর একটু মানে তিলক কাছে একটু নাকি মাটি মুখে দিত, না মুখেও দিত, এবং আর ওই
কাপড়ের খোটে ভক্তদের জন্য নিয়ে গেছিল। এই যে ওই দেখে সবাই যখন নিচ্ছিল তখনই ওই জায়গাটা আস্তে আস্তে ডোবা পড়ে ডোবা যেত। হয়ে গেছে, আর এই তখনই নাম হচ্ছে চৈতন্য ডোবা। চৈতন্য ডোবা। বিশাল মাহাত্ম্য বাবা, আমরা বাঙালিতে এখানে থাকেন। হ্যাঁ, আর মহারাজের নাম হচ্ছে শ্যামসুন্দর দাস বাবাজি, এখন যে আছেন। হ্যাঁ। জি আছে। আর আপনারা ওই মহারাজের ফোন নাম্বারটা নিয়ে যাবেন। এখানে প্রসাদ সেবা করতে হলে 2-3 দিন আগে, করে। 1 সপ্তাহ আগে বুকিং করতে হবে, হ্যাঁ। আর নইলে হবে না। হবে না। হ্যাঁ, এইটা হচ্ছে চৈতন্য ডোবার মূল মন্দির। মন্দির। এই মন্দিরে রাধা কৃষ্ণ আর গৌরাঙ্গ চৈতন্যদেব রয়েছেন, বিরাজ করছেন মন্দিরে। হচ্ছেন মহাপ্রভু চৈতন্যদেবের গুরুদেব শ্রীপদ ঈশ্বর পুরী। স্থাপিত হয়েছিল 1920 বঙ্গাব্দ। রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ, সব মহারাজ। এনারাও হচ্ছে গুরুদেব, যাদের গুরুপদ দাস বাবাজি মহারাজ, কিশোর দাস বাবাজি মহারাজ। এবং প্রসাদের এই উপরে ফোন করে সব জানতে পারবেন। হ্যাঁ, ফোন করে জানুন, সব কিছু জানুন। আগে আসলে পাবেন না, অন্তত 1 সপ্তাহ আগে আপনাকে ফোন করে প্রসাদ গ্রহণের জন্য বুকিং করতে হবে। এইটা একটা ফোন নাম্বার আপনাদের পাঠিয়ে দিলাম। মহাপ্রভু চৈতন্যদেবের গুরুদেবের আশ্রমে এসেছিলাম, মানে ভিটে অ্যাকচুয়ালি, সেখান থেকে এখন যাচ্ছি। চলো। আমরা বসে আছি সাধক রামপ্রসাদের ভিটের পাশে, মানে ভিটের মধ্যেই রয়েছে 2টো চেয়ার আর উপরে একটা শান্ত গাছ ছায়ায় বসে আছে। খুবই গরম, আর এটা এমনি গরম না, জামাই ষষ্ঠীর গরম। জামাই ষষ্ঠীর গরম। আমরা এখন আছি সাধক কবি রামপ্রসাদের জন্মভিটেতে। তো এখানে কি করে আসবে, আর পুজোর টাইমিং কি আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আসলে সকাল সকাল আসা উচিত, কারণ এখানে সকালে এসে যদি ভোগ খেতে হয় সকাল 10টার মধ্যে এসে কুপন কাটতে হবে। তো আমরা একটু লেটেই এসেছিলাম। তা পুনুকে কি বলেছে পুনু? আমাকে বলেছিল যে তোমাদের তো 10টার মধ্যে আসার কথা ভোগ খাওয়ার জন্য, এর মধ্যে টিকিট দেওয়া হয় না। আমাদের 10টা 20 হয়ে গেছে। না, আমি বললাম সবই বুঝলাম, ট্রেন তো বুঝিনি যে দেখা যাবে, ট্রেন তো লেট ছিল, ট্রেন বোঝেনি যে 10টার মধ্যেই ঢুকতে হবে। অবশেষে আমরা কুপন পেয়েছি। কুপন মূল্য হচ্ছে 60 টাকা করে একের জন্য। আমরা দুজনে দুটো 120 টাকাতে কেটেছি। তো 1টা থেকে খাওয়ার টাইমিং 3টে পর্যন্ত ভোগ খাওয়ার জন্য অপেক্ষা করছি। আর আসল কথাটা হচ্ছে গিয়ে এটাই, মানে হাসির ছলে বললেও, যে এখানে যদি ভোগ খেতে হয় সকাল সকাল আসতে হবে, আর 10টার মধ্যে এসে কুপন কাটবেন, তাহলেই এটা এখানে প্রসাদ পাওয়া যাবে। এই হচ্ছে রামপ্রসাদের ভিটে। তো এখানে একটা পুকুর আছে যেখানে রামপ্রসাদ স্নান করতেন। এগুলো হচ্ছে প্রসাদ কক্ষ। একটা সময় খুলবে, এখানেই প্রসাদ দেওয়া হয়। সবাই মানসিক করে গেছে। এটা হচ্ছে রামপ্রসাদের শয়নকক্ষ। রামপ্রসাদের ভোগের আইটেমগুলো দেখাচ্ছি। আইটেম দেখে লাভ নেই, ব্যাপার যে হাতে হাতে দিয়েছে, এবার বসে খায়। হাতে হাতে দিয়েছে, মানে এখানকার সিস্টেম হচ্ছে আপনি কুপন নিয়ে যাবেন, ভোগ ওনারা তো সরাই হাতে হাতে দেবে, একটা ঘর আছে সেখানে বসে খেতে হবে। না, আমরা বসেও খাওয়াই, হয়তো বেশি লোক হলে তখন হয়তো বসেও। সেটা আমার ঠিক জানা নেই। আমাদের হাতে হাতে দিয়েছে। আমরা এখানে বললো যে এখানে এই ঘরে বসে আপনি খেতে পারেন। আমরা যেটা পেয়েছি আজকে সেটা হচ্ছে খিচুড়ি, একরকম সব মিল তরকারি, একটা কাঁঠাল, পায়েস আর একটা আলু ভাজা। চলো শুরু করি। হ্যাঁ, এইটাই হচ্ছে সাধক রামপ্রসাদের ভোগ প্রসাদ, যার মূল্য হচ্ছে 60 টাকা। আমরা প্রসাদ নিলাম, প্রসাদ পেলাম, প্রসাদ গ্রহণ করলাম। তো এখান থেকে এখন বেরোবো, বেরিয়ে রামপ্রসাদ ঘাট যাব। সাধক কবি রামপ্রসাদের জন্মভিটেতে আমরা ভোগ গ্রহণ করলাম। তো সাধক কবি রামপ্রসাদের জীবনী সম্বন্ধে অনেক কথাই জানা যায়। তার মধ্যে হচ্ছে সাধক কবি রামপ্রসাদ, মানে উনি হচ্ছেন আমাদের শ্যামা সঙ্গীতের সৃষ্টিকর্তা। উনি প্রথমে মায়ের গান কবিতা হিসাবে লিখতেন এবং তিনি নিজেই সেটাকে সুরক্ষা হিসাবে গানও গাইতেন। সাধক রামপ্রসাদের জন্ম হয়েছিল 1720 সালে।
আর উনি সমাধি নিয়েছিলেন এক্সাক্ট টাইমটা মানে জন্ম ডেটটা বলা যায় না, অনেকে বলে 1717, কেউ বলে 1723। তিনি যখন মানে সলিল সমাধি নিয়েছিলেন, তো সেটা হচ্ছে 1785 খ্রিস্টাব্দ, মানে উনি মোটামুটি 65 বছর ছিলেন পৃথিবীতে। আর রামপ্রসাদের অনেক গল্পই আছে, তার মধ্যে আমার জানা দুটো ছোট গল্প আপনাদের বলছি। রামপ্রসাদ যখন নায়েবের কাজ করতেন রাজা কৃষ্ণচন্দ্রের ওখানে, তখন কৃষ্ণচন্দ্র ব্যবসা ক্ষেত্রে তার দেশ মানে ওখানকার ছেড়ে অন্য জায়গায় পাড়ি দেয়। এবার তখন রামপ্রসাদ তার যখন মানে উনি তো নায়েব হিসাবে করতো, খাতা লিখতো, খাতায় সাধারণত শ্যামার সঙ্গী থাকতো, কোনো হিসাব থাকতো না। তো ওখানকার আশেপাশে যারা আছে তারা ঠিক করেছিল যে রামপ্রসাদকে কোনো মাইনে দেওয়া হবে না। হ্যাঁ, কিন্তু রামপ্রসাদ পরিবার তো খুবই গরিব। তখন রামপ্রসাদের মা দেখছে যে ছেলে তো তার কোনো টাকা পাঠাচ্ছে না, সংসার চলবে কি করে। তার ছেলে, তার বউ আছে, মা নিজে আছেন, তার 3 মেয়ে আছে। তখন সে তার মাকে ডাকলো, মা মানে ভবতারী রূপে যে আমাদের এখানে এখন বিরাজ করছে, মাকে ডাকলে আর বললেন, মা তো আমার ছেলে তোমার এত নাম করে, কিন্তু আমাদেরই তো সংসার চলছে। তখন কোথা থেকে একজন সবজি আলি, যেটা রামপ্রসাদের মায়ের চেনা শুনো, এসে তাকে ভরা ব্যাগ সবজি দিয়ে গেল আর বলে গেল ছেলে পাঠিয়েছে। কিন্তু পরে অতীতে জানা গেল যে সবজি আলী মায়ের রূপেই রামপ্রসাদের বাড়িতে এসে সবজি মা অনেক দিয়ে ভাবেই গেছে। রামপ্রসাদকে দেখা দিয়েছিল। আর আরেকটা ঘটনা যেটা আমরা সবাই জানি, যে রামপ্রসাদ যখন তার জমিতে বেড়া দিচ্ছিল, এই ভিটেতেই মানে যে ভিটেতে আমরা অলরেডি বসে আছি, সেই ভিটেতেই বেড়া দিচ্ছিল। বেড়া দেওয়ার পর একটা দড়ি ওরা ব্যাস দিতে পারছিল না, তখন তার ছোট মেয়ে নাম ধরে ডেকেছিল, তার ছোট মেয়ে নাম ধরে ডেকেছিল, কিন্তু মেয়ে এতই ছোট, মেয়ে তখন খেলা করছিল। তখন মা তার মেয়ের রূপে তার দড়ি ধরে এবং তার বেড়া দেয়, রামপ্রসাদ বেড়া দেয়। এবং ভবিষ্যতে জানতে পারে যে তার মেয়ে না, পরবর্তীকালে পরের সময় জানতে পারি যে তার মেয়ে তখন আসেনি, মাই দড়ি করে। তাই জন্য সাধু রামপ্রসাদ মাইয়াকে পেয়েছিল, সাধু রামপ্রসাদ মাকে পেয়েছিল মাতৃরূপে না, কন্যা রূপে। এখানে তাই না, কন্যা রূপে মায়ের দর্শন পেয়েছিল। কন্যা, সেই জন্য পুজোটাও কিন্তু তার কন্যার নামেই পুজো হয়ে থাকে। সাধক রামপ্রসাদ নিজের হাতেই মাতৃ প্রতিমা তৈরি করতো এবং তাকে পুজো করতো। আর শেষবারও নিজের হাতেই মাতৃ প্রতিমা পুজো করে এই গঙ্গাতেই ঘাটে গিয়েই সলিল সমাধি নেয়। সাধক রামপ্রসাদ যখন নায়েবের কাজ করতো জমিদার বাড়িতে, তখন সাধক রামপ্রসাদ তো হিসাব করতো না, মায়ের গান লিখে রাখতো, মায়ের শ্যামার সঙ্গী লিখে রাখতো। তখন জমিদার মশাই এইগুলো দেখে বলে, সাধক রামপ্রসাদ তুমি তো অমূল্য রত্ন লাভ করেছো, তোমার আমার আর খাতা লিখতে হবে না, তুমি শুধু গান লিখো, আর তোমাকে মাসোয়ারি আমি 30 টাকা করে বেতন দেবো শুধু গান লেখার জন্য। চাকরি করতে হবে না, তোমাকে আমার কাছে চাকরি করতে হবে না, তুমি বাড়ি যাও, মায়ের সাধনা করো, আর তোমাকে আমি একটা মাস মাইনে বা ভাতা যাই বলো সেটা মাসে 30 টাকা করে আমি দেবো। এবং রামপ্রসাদ যখন বাড়িতে চলে গেলে, এবং সে নিজে মাতৃরূপ তৈরি করে সেই মাতৃরূপকেই নিজেই পুজো করতেন। সে একদম পঞ্চবটী, মানে সেই বট অশ্বত্থ গাছ, তো সেই জায়গাটা তোমাদের দেখায়। এটা হচ্ছে বুড়ো শিব মন্দির, মানে এটা রামপ্রসাদের ভিড়ে যাওয়ার পথেই পড়ে। 1660 সালে পুরনো অনেক মন্দির। এটা হচ্ছে জোড়া শিব মন্দির, রামপ্রসাদের ভিটে যাওয়ার পথেই কিন্তু পড়বে। এই মন্দির দুটো খুব পুরনো মন্দির।
স্বামী বিবেকানন্দ, মা সারদাময়ী। এটা মন্দিরটা অনেক পুরনো, কিন্তু এই মন্দির দ্বিতীয় এটাকে বলা হয় শিবের গড়ির জোড়া শিব মন্দির। তো এটাও নাম রামপ্রসাদের ভিড়ে যাওয়ার পথে পড়ে, এটাও দর্শন করে নেব। এটা হচ্ছে সাধক রামপ্রসাদের স্নান ঘাট। এই ঘাট দিয়েই শেষবারের মতন সাধক রামপ্রসাদ মাকে মাথায় নিয়ে 1785 সালে এখানে সাধক রামপ্রসাদের সমস্ত কিছু জীবনী করা রয়েছে। সব স্নান করছে রামপ্রসাদের ঘাটে। রামপ্রসাদের ঘাট, এই ঘাটেই আমরা ভেবেও অবাক হয়ে যায় যে এই ঘাটে 1785 সালে সাধক রামপ্রসাদ মাকে নিয়ে বিসর্জন দিতে এসে মায়ের সাথেই মিলিত হয়ে গেছিল, আর ওঠেনি। এই সেই পবিত্র গঙ্গা। আমরা এখন আছি রামপ্রসাদের ঘাট, পবিত্র সেই ঘাট। অনেক বড়। কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে নিয়ে অনেক শুধু ওটা তো রামপ্রসাদকে নিয়ে তো ইতিহাস আছে কৃষ্ণচন্দ্রের। হাই স্কুল, আর এখানে আছে সামনে পুলিশ স্টেশন। এই স্কুলের ডান দিক দিয়ে যে রাস্তাটা ঢুকে আছে সেই রাস্তা দিয়েই যেতে হবে সাধক রামপ্রসাদের ভিটে। হালি শহর, বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক, এটাও সেই এর ভিতরেও এসে একটু সময় কাটাতে পারো। সারাদিন আসলে কিন্তু হালিশহর ঘুরে কমপ্লিট করা যাবে না। আজকে থেকে কুষণ আশ্রম, বাধাঘাট, এইসব জায়গাও ঘোরা যায়। এই হালিশহরে আসবে কি করে? আমরা যেহেতু শিয়ালদা থেকে এসেছি, শিয়ালদা থেকে এদিককার মেন লাইনে অনেক ট্রেন আছে, কল্যাণী হোক, রানাঘাট হোক, কৃষ্ণনগর হোক, সমস্ত ট্রেনে, লোকাল ট্রেনে করে চলে আসতে পারে হালিশহরে। 15 টাকা টিকিট ভাড়া, আর একদম প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই ওখান থেকে অটো টোটোতে করে চলে আসছো রামপ্রসাদের ভিটে। বা এখানে আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে, যারা সারাদিনের প্রোগ্রাম করে আসবে তারা সেইভাবেই প্ল্যান করতে পারো। আর ভোগ যদি নিতে হয়, বারংবার বলছি, সকালে আসতে হবে। হ্যাঁ, আমরা এখন সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ঘাটের সামনে রয়েছে। ওখানে এখনটা অনেক আধুনিক হয়ে গেছে, ঘাটটাকে ঘিরে বসার জায়গা করেছে। সেই জায়গায় আমরা বসে আছি। পিছনে মায়ের মন্দির, পিছনে মায়ের মন্দির, আপনারা তো দেখতেও পাচ্ছেন মায়ের মন্দির। আমরা মায়ের মন্দিরটাকে ছবি তুলে আপনাকে স্পষ্ট করে দেখিয়ে দেবো। আর যেটা হচ্ছে যে এই ঘাটেই কিন্তু মা সিদ্ধেশ্বরী বাসন মেজেছিল। মানে অতীতে কথায় আছে যে এখানে ভোরবেলায় যখন যারা গঙ্গায় অনেকেই ভোরে স্নান করতে আসে, যারা স্নান করতে এসেছিল, একজন বয়স্ক মহিলা কটা বাসন নিয়ে এসে বলছিল, বাবা তো এখানে দুটো বাসন মানে তোদের অসুবিধা হবে না তো? এই বয়স্ক মহিলাটাই হচ্ছে মা সিদ্ধেশ্বরী। মা সিদ্ধেশ্বরী বাসন মেজেছিল এই সেই ঘাট। মন্দির এখন একটা বন্ধ আছে, এটা হচ্ছে নাট মন্দির। এখান থেকে মা সিদ্ধেশ্বরী মন্দিরে দর্শন করা, কিন্তু মন্দির আপাতত বন্ধ আছে। সেই জন্য বললাম, এই টাইমটা তো হয়ে গেছে প্রায় 1:30 2টো, তাই জন্য বন্ধ আছে। মায়ের মন্দির বন্ধ আছে। মায়ের ছবিটা একটু দেখানোর চেষ্টা করি। মায়ের প্রতিমা রূপে আমরা দেখাতে পারছি না, কিন্তু মায়ের ছবি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এসে দেখে যাবেন, ভালো লাগবে। হালিশহরের বেশিরভাগ মন্দিরই কিন্তু 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। মনে রাখবেন যে মন্দির দেখতে হলে আপনাকে 12:30টার মধ্যে খোলা, দেখতে হলে আপনাকে মন্দির খোলা দিয়ে 12:30টার মধ্যে ঢুকতে হবে। এই হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। এটা যখন স্টেশন থেকে আসবে, প্রথমে সোজা রাস্তাটা সেখানে ধাক্কা খাবে। হালিশহরের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগছে দেখো আমাদের ভিডিও,
কমেন্টসে জানাবেন। কিছু ভুল হলে বলে আবার দিও, বলছি, শুধরে ভুল নেবো। ত্রুটি হলে আমাদের জানাবেন, আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাইকে বলছি, সবাইকে বলছি, মা ভবতারিণী সকলের মঙ্গল করুক, এই কামনা করে আজকে ভিডিও আমরা শেষ করছি।